আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপর সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেকেন্ড লেকচারে আমরা যে ধরনের বিষয় নিয়ে আলোচনা করব তার একটা আলোচ্য বিষয় তোমরা বোর্ডের ডান দিকে দেখতেছো। আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব পর্যায়বৃত্ত ধর্ম কি। পর্যায়বৃত্ত ধর্ম ইংলিশে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিস। তোমরা ফিজিক্সে বিভিন্ন ধরনের গতি পড়েছো, তার মধ্যে একটা গতির নাম ছিল পর্যায় গতি। পর্যায় গতি কি? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দূরত্ব অতিক্রম করলে তাকে আমরা বলি পর্যায় গতি। পর্যায় গতির সাথে কেমিস্ট্রিতে এই পর্যায়বৃত্ত ধর্ম হুবহু একই রকম একটা সম্পর্ক আছে। মৌলসমূহের কিছু ধর্ম আছে যে ধর্মগুলো একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর ফিরে আসে বা পুনরাবৃত্তি ঘটে। ওই ধরনের ধর্মগুলোকে বলি আমরা পর্যায়বৃত্ত ধর্ম। সেটা কিসের ভিত্তিতে সেই ধর্মগুলো পরিবর্তিত হয়? পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। মৌলসমূহের যে সকল ধর্ম পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাসের একটা নির্দিষ্ট ব্যবধান অন্তর পুনরাবৃত্তি ঘটে, মৌলসমূহের সেই সকল ধর্মকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলি। তাহলে পর্যায়বৃত্ত ধর্মগুলো কোনগুলো? যেমন আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, তড়িৎ ধনাত্মকতা, যোজনী ও জারণ সংখ্যা, এগুলোকে বলি হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে বিশেষ করে আমাদের চারটা ধর্ম নিয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। সেটা হচ্ছে একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ বিভব, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। বাকি ধর্মগুলো নিয়ে মোটামুটি একটা আমাদের নলেজ থাকলেই আমাদের অ্যাডমিশনে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। প্রথমে আমরা জানার চেষ্টা করব পারমাণবিক ব্যাসার্ধ কি। পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ ইংলিশে বলা হয় অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস। পারমাণবিক ব্যাসার্ধকে আমরা অবলিক দিয়ে বলতে পারি, পরমাণুর আকারও বলতে পারি। কারণ যার আকার বড় নিঃসন্দেহে ব্যাসার্ধ বড়, আর ব্যাসার্ধ বড় হলেই আকার কি হবে? বড় হবে। মানে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার সেম কথা। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি আমরা একটু বোঝার চেষ্টা করব। পরমাণুর একটা কেন্দ্র থাকে যেটা বলি নিউক্লিয়াস, এবং এটাকে আমরা বলি হচ্ছে শেল। তা পরমাণুর কেন্দ্র হতে যে সর্ববহিস্থ যে শক্তি স্তর, সর্ববহিস্থ শক্তি স্তর যে ইলেকট্রন আছে, যে ইলেকট্রন বা ইলেকট্রন মেঘ বলো, তা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস হতে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন মেঘ পর্যন্ত যে দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে বলি আমরা পারমাণবিক ব্যাসার্ধ। তা পারমাণবিক ব্যাসার্ধ কি? সাধারণভাবে কোনো পরমাণু নিউক্লিয়াস হতে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন মেঘ পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বকে বলি আমরা পারমাণবিক ব্যাসার্ধ। এই সংখ্যাটা তাদের জন্যই ঠিক যারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো জানি আমরা এক পরমাণু, এক পরমাণু গ্যাসের জন্য হচ্ছে এই সংজ্ঞাটা প্রযোজ্য। পারমাণবিক ব্যাসার্ধকে আমাদের সঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু গভীরভাবে বুঝতে হবে। পারমাণবিক ব্যাসার্ধকে মৌলের বন্ধন প্রকৃতি অনুসারে, মৌলের বন্ধন প্রকৃতি অনুসারে, মৌলের বন্ধন প্রকৃতি অনুসারে পারমাণবিক ব্যাসার্ধকে চারটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাবে? চারটি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াস। একটাকে বলা হয় আয়নিক ব্যাসার্ধ, আয়নিক রেডিয়াস। একটাকে বলা হয় ধাতব ব্যাসার্ধ, মেটালিক রেডিয়াস। একটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস। তাহলে মৌলের বন্ধন প্রকৃতি অনুসারে পারমাণবিক ব্যাসার্ধকে কয়ভাবে ভাগ করা হয়? চার ভাবে। সমযোজী ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই দুটা ব্যাসার্ধ আমাদের পরীক্ষায় খুব বেশি কাজে লাগে। এই দুটা আমাদের খুব ভালোভাবে বোঝা উচিত। তিন চার আমি তবুও তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করব সমযোজী ব্যাসার্ধটা কি। সমযোজী ব্যাসার্ধ, ধরলাম এটা হচ্ছে যে কোনো একটা হাইড্রোজেন পরমাণু,
এইটা অন্য একটা হাইড্রোজেন পরমাণু। দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে আমরা জানি সমযোজী বন্ধন হয়। সমযোজী বন্ধন কিভাবে হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করবে, এই যে এটা হচ্ছে শেয়ারকৃত অংশ আমরা ধরলাম। তাহলে এই হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস এবং অপর হাইড্রোজেন পরমাণু যে নিউক্লিয়াসের যে মোট দূরত্ব, সেই দূরত্বের যে অর্ধেক, এইটুকুকে বলি আমরা সমযোজী ব্যাসার্ধ। এইটুকু কি বলি আমরা? সমযোজী ব্যাসার্ধ, বা ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস। কোভ্যালেন্ট রেডিয়াস কি? কোন একটা পরমাণুর নিউক্লিয়াস এবং আর একটা পরমাণুর নিউক্লিয়াসের যে মোট দূরত্ব, সেই দূরত্বের অর্ধেককে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস। একটা এক্সাম্পল দেই। এটা হচ্ছে অক্সিজেন পরমাণু, এটা আর একটা অক্সিজেন পরমাণু। দুইটা অক্সিজেন পরমাণু যখন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, এটা ধরলাম, তাহলে এই পরমাণুর নিউক্লিয়াস এবং অন্য একটা পরমাণুর নিউক্লিয়াসের মোট দূরত্ব, এটা হচ্ছে শেয়ারকৃত অংশ। এই যে মাঝখান দিয়ে দেখতেছো, এইটুকুকে বলি আমরা হচ্ছে অক্সিজেনের সমযোজী ব্যাসার্ধ। তাহলে এক্স্যাক্টলি সমযোজী ব্যাসার্ধ কি? তো সমযোজী ব্যাসার্ধকে আমরা তাহলে কিভাবে সংজ্ঞায়িত করতে পারবো? মিশিয়ে দিলাম এটা আমি। তাহলে সমযোজী ব্যাসার্ধ মানে এক্স্যাক্টলি, তাহলে কোভ্যালেন্ট রেডিয়াস আমি যে বলি সমযোজী ব্যাসার্ধ, তার মানে তাহলে বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণু নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস, মানে আন্ত নিউক্লিয়ার দূরত্ব তার ঠিক অর্ধেক, এই জন্য 2 দ্বারা ভাগ, এটাকেই বলি আমরা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। কোভ্যালেন্ট রেডিয়াস কি? তাহলে কোন একটা সমযোজী বন্ধনে একটা পরমাণু নিউক্লিয়াস হতে আরেকটা পরমাণু নিউক্লিয়াসের যে মোট দূরত্ব, সেই দূরত্বের অর্ধেককে বলি আমরা কোভ্যালেন্ট রেডিয়াস। আমরা মনে রাখবো পারমাণবিক ব্যাসার্ধকে এক্স্যাক্টলি সমযোজী ব্যাসার্ধ বলা হয়, বা সমযোজী ব্যাসার্ধকে এক্স্যাক্টলি পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়ে থাকে। মনে থাকবে, তোমার সমযোজী ব্যাসার্ধকে এক্স্যাক্টলি পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে আমি যদি বোঝার সুবিধার্থে বলি যে এই যে হাইড্রোজেন পরমাণু ছিল, আরেকটা হাইড্রোজেন পরমাণু, টোটাল দূরত্ব যদি আমি মনে করি যে 154 পিকোমিটার মনে করো আমি ধরলাম, তাহলে একটা হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ কত হবে? 2 দ্বারা ভাগ হবে, কত হবে? 77 পিকোমিটার। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু সমযোজী ব্যাসার্ধ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন অণুতে যদি পরমাণু দুইটা ভিন্ন হয়, তাহলে আমরা কিভাবে চিন্তা করব? যেমন এই সেল, এটা হচ্ছে একটা সমযোজী বন্ধনের মাধ্যমে এই অণুটা গঠিত হয়েছে। এখানে কিন্তু পরমাণু দুইটা ভিন্ন। তো আমরা একটু আগে যে উদাহরণ দিলাম, এখানে অণুতে পরমাণু দুটি একই ছিল, তো অণুতে যদি পরমাণু দুটি ভিন্ন হয়, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে সমযোজী ব্যাসার্ধ বের করব? এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা ধরলাম হচ্ছে আমরা যে কোনো একটা ক্লোরিন পরমাণু, এটা ক্লোরিন পরমাণুর হাইড্রোজেন পরমাণু। তাহলে এরা যখন বন্ধনে অংশগ্রহণ করবে, তাহলে এইভাবে ধরো তারা বন্ধনে অংশগ্রহণ করলো, তাহলে এইটুকু হচ্ছে যে এইটুকু হচ্ছে হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ, আর এইটুকু কিন্তু হচ্ছে ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ। তাহলে অণুতে পরমাণু দুটি যদি ভিন্ন হয়, তাদের ক্ষেত্রে যে কোনো একটা পরমাণুর আমরা সমযোজী ব্যাসার্ধ কিভাবে বের করব? তাহলে একটা পরমাণু নিউক্লিয়াস হতে আরেকটা পরমাণু নিউক্লিয়াসের মোট দূরত্ব মাইনাস করব যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ। বুঝতে পারোনি? মনে করো আমরা যদি ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ বের করি, তাহলে হাইড্রোজেন নিউক্লিয়াস হচ্ছে ক্লোরিনের নিউক্লিয়াসের মোট দূরত্ব, মনে করো তার একটা ধরলাম মোট দূরত্ব পেলাম এটা, মাইনাস হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে বাদ দিলে আমরা কার পাবো? ক্লোরিন। যদি আমরা হাইড্রোজেন বের করতাম, টোটাল যে আন্তঃনিউক্লিয়ারের মোট দূরত্ব যে পাইতাম আমরা, সেখান থেকে যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বাদ দিলে আমরা অপর পরমাণুটার সমযোজী ব্যাসার্ধ বের করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা 2 দ্বারা ভাগ করে আমরা তাদের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ বের করি যেখানে অণুতে পরমাণু দুটি একই থাকে, আর অণুতে পরমাণু দুটি ভিন্ন থাকলে, তাহলে একটা পরমাণু নিউক্লিয়াস হতে আরেকটা পরমাণু নিউক্লিয়াসের মোট যে দূরত্ব, সেখান থেকে যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বাদ দিলে আমরা অপর পরমাণু সমযোজী ব্যাসার্ধ বের করতে পারবো।
আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এই দুটার মধ্যে যদি তোমাকে বলি যে পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে না সমযোজী ব্যাসার্ধ বড় হবে, অবশ্যই অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে। কারণ নিউক্লিয়াসের যে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের যে মধ্যবর্তী দূরত্ব আর সমযোজী ব্যাসার্ধের মধ্যে কি শেয়ার থাকতেছে, শেয়ার মানে কি অবশ্যই সেখানে ব্যাসার্ধ কমে যাচ্ছে, এই জন্য সমযোজী ব্যাসার্ধ ছোট হবে, পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে। এখন একটা আয়নিক ব্যাসার্ধ তোমাদের বোঝানোর আমি চেষ্টা করব। আয়নিক ব্যাসার্ধ কাকে বলে লাগবে না বাবা, কোশ্চেন আসলে তোমাকে উত্তর পারতে হবে। আয়নিক রেডিয়াস, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিলে একটা সোডিয়াম প্লাস হলো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হলো, তাহলে এটাও আয়ন এটাও আয়ন। তাহলে এই দুটোকে একত্রে বলে আমরা আয়নিক ব্যাসার্ধ। তাহলে আয়নিক ব্যাসার্ধ দুই ধরনের, প্লাস হলে বুঝতেছি একটাকে বলতে পারবো আমরা ক্যাটায়নিক ব্যাসার্ধ, একটাকে বলতে পারবো আমরা অ্যানায়নিক ব্যাসার্ধ। তাহলে এই যে প্লাস এটাকে বলি আমরা ক্যাটায়নিক ব্যাসার্ধ, এটাকে বলি আমরা অ্যানায়নিক ব্যাসার্ধ। এখান থেকে কিন্তু খুব কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আয়নিক ব্যাসার্ধটা। সোডিয়াম আর সোডিয়াম প্লাস তোমাকে অনেক সময় বলবে কোনটার ব্যাসার্ধ বড় বা কোনটার সাইজ বড়, তখন কি করবা তুমি? তুমি দেখতেছো এখানে প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 11টা। আমরা জানি পরমাণু সেটাই যেখানে সমসংখ্যক প্রোটন আর ইলেকট্রন থাকে, এই জন্য সকল পরমাণু চার্জ নিরপেক্ষ। পরমাণু হলেই সেখানে ইকুয়াল নাম্বার অফ প্রোটন এন্ড ইলেকট্রন থাকবে। এখানে যদি বলি প্রোটন 11টা, ইলেকট্রন কটা হবে? যদি একটা ইলেকট্রন চলে গেছে 10টা, তাহলে প্লাস আছে 11টা, মাইনাস আছে কয়টা? 10টা। কার আধিক্য বেশি? পজিটিভের, এই জন্য প্লাস। এখন পজিটিভ টানে কোন দিকে? নিউক্লিয়াসের দিকে। নিউক্লিয়াসের দিকে টান মানে কি? আকারে জিনিসটা ছোট হয়ে যাবে, কারণ বন্ধনটা স্ট্রং হবে এখানে। আর ইলেকট্রন যদি বেশি হয় তাহলে বাইরের দিকে টান মারবে, বাইরের দিকে টান মানে কি? জিনিসটা বড় হয়ে যাবে। জিনিসটা চিন্তা করবে এরকম, ছাদে তোমার ফ্রেন্ড আছে, তুমি আছে বাসার ভেতরে, তোমাকে নিচ থেকে উপরে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে তাদের প্রভাব বেশি। আর যদি তুমি তাদেরকে নিয়ে আসতে পারো তাহলে তোমার প্রভাব বেশি। তারা তোমার কাছে আসলে মানে কি বন্ধনটা স্ট্রং হয়ে যাচ্ছে, আর তুমি তাদের দিকে যাচ্ছ মানে কি তুমি দূরে চলে যাচ্ছ, আকারে বড় হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে, তোমার সাইজ যদি চিন্তা করি আকার, তো অবশ্যই সোডিয়ামের আকার বড় হবে, সোডিয়াম প্লাসের আকার ছোট হবে। তাহলে মনে রাখবো আমরা পারমাণবিক ব্যাসার্ধর চেয়ে ক্যাটায়নিক ব্যাসার্ধ কি ছোট। মন জান থাকে পারমাণবিক ব্যাসার্ধর চেয়ে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট। যদি বলতাম ক্লোরিন আর ক্লোরিন মাইনাস, এখানে প্রোটন কয়টা? 17টা, ইলেকট্রন কয়টা? 17টা। প্রোটন এখানে 17টা, ইলেকট্রন কয়টা? 18টা, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখানে কোন দিকে প্রভাব বেশি? ছাদে দেখো 18 জন, কেন্দ্রে কত? 17 জন। বাইরে থেকে প্রভাব বেশি মানে আকার বড় হবে। সাইজ যদি চিন্তা করি আকার, তাহলে অবশ্যই এটা বড় হবে। তাহলে মনে রাখবা পারমাণবিক ব্যাসার্ধের চেয়ে অ্যানায়নিক ব্যাসার্ধ বড় এবং পারমাণবিক ব্যাসার্ধের চেয়ে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট। মনে রাখবে তো? তার মানে পারমাণবিক ব্যাসার্ধের চেয়ে ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট, পারমাণবিক ব্যাসার্ধের চেয়ে অ্যানায়নিক ব্যাসার্ধ বড়। মনে থাকবে তো? আর এই যে ক্যাটায়নিক বা অ্যানায়নিক, এই যে এটার যে ব্যাসার্ধ, এটাকে বলে আমরা কি আয়নিক ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছি। ধাতব ব্যাসার্ধটা আমাদের লাগে না, আমরা খুবই সংক্ষেপে একটু তোমাদের জন্য বলি। ধাতব ব্যাসার্ধ কি? মেটালিক রেডিয়াস ধাতব ব্যাসার্ধ। তোমরা আমার ধাতব বন্ধন পড়েছো, মেটালিক বন্ড পড়েছো না? যে এক টুকরো লোহাতে যে বন্ধনে যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন। তাহলে মেটালিক ব্যাসার্ধ কি? এটা হচ্ছে যে কোনো একটা মেটাল, আর একটা মেটাল আমরা জানি যে মেটালের ক্ষেত্রে ইলেকট্রন গুলো একদম মুক্ত ভাবে থাকে, একদম পৃষ্ঠে থাকে, খুব অল্প ভাবে থাকে। তাহলে খেয়াল করো এখানে শেয়ারিং কিন্তু খুবই কম। এই যে এটাকে বলতে পারি আমরা ধাতব ব্যাসার্ধ, কারণ দুইটা ধাতব পরমাণু। দেখো এখানে শেয়ার কিন্তু খুবই কম, আর সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে কিন্তু শেয়ার কিন্তু বেশি ছিল। তাহলে বলো তো সমযোজী ব্যাসার্ধ বড় হবে না ধাতব ব্যাসার্ধ বড় হবে? অবশ্যই ধাতব ব্যাসার্ধ বড়। তার মানে ধাতব বন্ধন দুর্বল, সমযোজী বন্ধন কি স্ট্রং। মনে থাকবে তো? আর একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আমরা জানি ভ্যান ডার ওয়ালস বন্ধন কাদের মধ্যে হয় বলতো? আমরা জানি অণুর মধ্যে হয়। ভ্যান ডার ওয়ালস বন্ধন হচ্ছে এক ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল, আমি সামনে পড়াবো। তাহলে এটা একটা অণু, এটা একটা অণুর মধ্যে। তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি? নিঃসন্দেহে সবচেয়ে কি হবে?
বড় হবে যদি অণু অণুর মধ্যে। তার মানে আমি যদি বলি ব্যাসার্ধর ক্রম কি, ব্যাসার্ধের ক্রম, তাহলে সবচেয়ে ব্যাসার্ধ বড় কারা হবে? যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। অণু অণুর মধ্যে এটা, তার চেয়ে ছোট ব্যাসার্ধ কোনটা হবে? ধাতব ব্যাসার্ধ। তার চেয়ে ছোট হবে কি আমাদের বলতো? সমযোজী ব্যাসার্ধ, বা আমরা বলতে পারি পারমাণবিক ব্যাসার্ধ। বুঝতে পারছো কি? তার মানে এই তিনটার মধ্যে শক্তিশালী বন্ধন কোনটা? এটা। তার চেয়ে দুর্বল এটা। সবচেয়ে দুর্বল বন্ধন কি? ভ্যান ডার ওয়ালস বন্ধন। এখানে সেই জিনিসটাই বোঝাচ্ছে। আশা করি তোমরা পারমাণবিক ব্যাসার্ধ কি বুঝতে পারছো। এখন আমাদের কোশ্চেন যে পারমাণবিক ব্যাসার্ধ একটা পর্যায়বৃত্ত ধর্ম, সেটা একটু তোমাদের ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে একই পর্যায়ে আমাদের বাম থেকে ডানে যেতে হবে, একই গ্রুপে আমাদের উপর থেকে নিচে আসতে হবে, বাম থেকে ডান। এটা হচ্ছে একই পর্যায়, একই পর্যায়ে বাম থেকে ডানে হয় বাড়বে না হয় কমবে, একই গ্রুপে ওপর থেকে নিচে হয় বাড়বে না হয় কমবে। এই কোশ্চেন গুলো ভুল করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক 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 কম। কারণ এই প্রশ্নগুলো উত্তর গ্রুপে বা পর্যায়ের ক্ষেত্রে হয় প্রথমটা হবে, হ্যাঁ শেষেরটা হবে। মাঝখানে গুলো উত্তর খুবই কম হয়, রেয়ার। মানে এইদিকে যদি বাড়ে এদিকে কি কমবে, পর্যায়ের সাথে গ্রুপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এদিকে কমলে এদিকে বাড়বে, এদিকে বাড়লে এদিকে কমবে। মানে যে কোনো একটা জানলে আরেকটা এমনি হয়ে যায়। এই জন্য যে কোনো পর্যায় এবং গ্রুপের মৌলগুলো, বিশেষ করে গ্রুপের মৌলগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি অলরেডি মৌলের পর্যাবৃত্ত ধর্ম পর্বে 1 ক্লাসে কিন্তু আমি গ্রুপগুলো মনে রাখার টেকনিক তোমাদের দেখিয়েছি। ওই মিমগুলো মনে রাখার চেষ্টা করো, ছন্দগুলো অবশ্যই মনে রাখতে হবে। আসলে আমরা দেখাই তাহলে যে কোনো একটা পর্যায় বা যে কোনো একটা গ্রুপে যা হবে বাকি পর্যায় গ্রুপগুলোতে সেম ঘটনা হবে। তাহলে একটা পর্যায় ধরলাম আমরা, তৃতীয় পর্যায় ধরি, আশা করি সবার আমাদের জানা। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। একটা পর্যায় নিলাম, তৃতীয় পর্যায়। যে কোনো একটা গ্রুপ নিলাম, এই গ্রুপটা সবার মনে থাকে আমাদের। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন লিখলাম না, লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে। এখন একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে কি হবে। তা আমরা প্রথমে গ্রুপকে নিয়ে ভাববো। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। সোডিয়ামের কত? 11, 19, 37। তাহলে এভাবে হবে, তোমরা করে দেখো। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি 1:2s1, তার মানে কি এখানে স্তর কয়টা আছে? 2টা। লিথিয়াম এরকম প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে। সোডিয়ামের ক্ষেত্রে 2, 8, 1। সোডিয়ামের ক্ষেত্রে প্রথম স্তরে 2টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে। পটাশিয়ামের ক্ষেত্রে 2, 8, 8, 1। তার মানে এখানে আরেকটা স্তর বাড়বে। তার তোমরা বুঝতে পারছো একই গ্রুপে যদি উপর থেকে নিচে আসি একটা করে শেল বৃদ্ধি পাচ্ছে। এখানে 2টা শেল, সোডিয়ামের ক্ষেত্রে 3টা, পটাশিয়ামের ক্ষেত্রে 4টা, রুবিডিয়ামের ক্ষেত্রে 5টা, 6টা, 7টা, এভাবে বাড়বে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে শেল সংখ্যা বৃদ্ধি পায়। শেল সংখ্যা বৃদ্ধি পায়। কয়টা করে শেল সংখ্যা বৃদ্ধি পায়? একটি করে শেল সংখ্যা বৃদ্ধি পায়। শেল সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি? যে নিউক্লিয়াস আর বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাওয়া। নিউক্লিয়াস বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব কি বৃদ্ধি পাওয়া? তার সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে নিউক্লিয়াস ও বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। আর দূরত্ব বৃদ্ধি পাওয়া মানে কি? আকর্ষণ কমে যাওয়া। মানে পরমাণু আকার তত বাড়বে বা পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়বে। বুঝতে পারছো কি? মানে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে একটা করে শক্তি স্তর সংখ্যা বা শেল সংখ্যা বৃদ্ধি পায়। শেল সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে নিউক্লিয়াস এবং বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাওয়া। দূরত্ব বৃদ্ধি পাওয়া মানে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া। আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে পরমাণুর আকার কি বৃদ্ধি পাবে। একই করে যাওয়া হয়েছে, তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। কিন্তু কেন বৃদ্ধি পাবে সেটা একটু তোমাদের জানানোর চেষ্টা করি। দেখো খেয়াল করে, এই যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে 2, 8, 1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2, 8, 2।
লাস্টে যে ইলেকট্রন 2 8 7 আর লিখলাম না, আশা করি তোমরা সবাই জানো 1s2 2s2 2p6 3s2 3p5, এটা হচ্ছে 3s1 3s2 3s2 3p1, এভাবে বাড়তে বাড়তে এই যে আমাদের 3p5। আমরা দেখো সোডিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর 3টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3টা, এবং ক্লোরিনের ক্ষেত্রে শক্তি স্তর কয়টা? 3টা। জাস্ট সর্বোচ্চ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন যোগ হয়েছে। আর ইলেকট্রন যোগ হয়েছে মানে প্রোটনও কি কেন্দ্রে একটা করে যোগ হয়েছে। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন 11টা, ইলেকট্রনও কি 11টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রোটন 12টা, ইলেকট্রনও কি 12টা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন 13টা, ইলেকট্রনও 13টা। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে জাস্ট বহিস্থ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়ছে এবং নিউক্লিয়াসে একটা করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাইছে। আমরা কুলম্বের সূত্র অনুসারে কি জানি বলতো? কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কয়ার। যেহেতু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সবারই শক্তি স্তর সেম, তার মানে দূরত্ব সেম। এখানে মেইন হচ্ছে Q1 Q2 সমানুপাতিক F। Q1 Q2 মানে কি? ভিন্নধর্মী চার্জ। কি বললাম? ভিন্নধর্মী চার্জ। ভিন্নধর্মী মানে কি? এটা ধরলাম প্লাস, এটা ধরলাম কি মাইনাস। তাহলে ভিন্নধর্মী চার্জের গুণফল আকর্ষণ বলের কি সমানুপাতিক। ভিন্নধর্মী চার্জের গুণফল আকর্ষণ বলের সমানুপাতিক। আমরা দেখতেছো বাম থেকে যদি ডানে যাই তাহলে কি হবে? 11 গুণন 11 তাহলে 121, 12 গুণন 12 144, 13 গুণন 13 169। মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে দেখো ভিন্নধর্মী চার্জের গুণফলের মান কি বাড়তেছে। ভিন্নধর্মী চার্জের গুণফলের মান বাড়লে আকর্ষণ বল বাড়ে, আর আকর্ষণ বল বাড়লে তাহলে কি হবে? পরমাণুর আকার ছোট হয়ে যাবে বা পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়ে যাবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে না, এটা পাবে হ্রাস পাবে। ভুল লিখছিলাম। মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে। কারণটা কি তোমরা বুঝতে পারছো? আশা করি আমরা বুঝতে পারছি। তো তোমাদের একটা কোশ্চেন দিই, তাহলে বোঝা যাবে যে তোমরা কতটুকু বুঝতে পারছো। তোমরা কতটুকু বুঝতে পারছো দেখি। নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বড় বা ছোট, যেটাই বলুক, বা পরমাণুর আকার বড় ছোট, একটা কোশ্চেন আসবে। কোশ্চেন দিলাম মনে করো নাইট্রোজেন, দিলাম বেরিলিয়াম, দিলাম হচ্ছে অক্সিজেন, দিলাম হচ্ছে ফ্লোরিন। নিচে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বড়? খেয়াল করে দেখো, এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আছে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? ছোট হয়, একটু আগে দেখলাম। আর গ্রুপের ক্ষেত্রে বড় হয়, কারণ গ্রুপে একটি করে শক্তি স্তর সংখ্যা বা শেল সংখ্যা বৃদ্ধি পায়। এখন দেখতে হবে ডানে কি আছে। এটা 7, এটা 4, এটা 8, এটা 9। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে, বড় বলছে। তাহলে দেখতে হবে বামে কোনটা আছে, ধরতে হবে বেরিলিয়াম। বুঝতে পারছো কি? যদি সেম কোশ্চেনটা বলতো নিচে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ ছোট, তাহলে কিভাবে আমরা উত্তর করব? অপশন দিলাম, মনে করো দিল ব্রোমিন, দিল ক্লোরিন, দিল ফ্লোরিন, দিল আয়োডিন। বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ ছোট বা পরমাণুর আকার ছোট। এইটা পর্যায়ে আছে না গ্রুপে আছে, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো খেয়াল করে, এটা পারমাণবিক সংখ্যা আমরা জানি 17, এটাও জানি। আয়োডিনের 53 অনেকে জানে, অনেকে জানে না। ব্রোমিন 35 অনেকে জানে, অনেকে জানে না। এই মৌলগুলো দেখে মনে হচ্ছে কিন্তু একটা হিউজ গ্যাপ আছে। যদি দেখে তোমার মনে হয় যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা তুমি মনে করতে পারতেছো না, এমনকি তোমার পেছনে যে বান্ধবী আছে, সামনে যে বন্ধু বান্ধবী যেটাই চিন্তা করা আছে, তারাও মনে রাখতে পারবে না, তাহলে বুঝবে এটা গ্রুপে আছে। কেমনে বুঝবে? হিউজ গ্যাপ, বড় ধরনের গ্যাপ মনে হচ্ছে মৌলগুলোর মধ্যে, তাহলে বুঝে গ্রুপে আছে। তার নিচে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ ছোট? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে বাড়ে, তার মানে গ্রুপের উপরে থাকলে সেটা ছোট হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 17 নম্বর গ্রুপ। তাহলে এই যে এটা ছোট। এটা যদি বলতো কোনটির আকার বড় বা পারমাণবিক ব্যাসার্ধ বড়, তাহলে উত্তর হতো কিন্তু আয়োডিন। পারবো না আমরা? আশা করি আমরা পারমাণবিক ব্যাসার্ধ এইটা বুঝতে পারছি। এখন আমরা
জানার চেষ্টা করব হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ পটেনশিয়াল, এই বিষয়টা নিয়ে এক এক বইয়ে এক এক ভাবে উল্লেখ করে। আয়নীকরণ শক্তি বা বিভব বা পটেনশিয়াল, যেটাই বলো সবই ঠিক। আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন পটেনশিয়াল। তাহলে আয়নীকরণ শক্তি কি, এইটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে কিন্তু ইলেকট্রন আসক্তি তুমি এমনিতে উত্তর করতে পারবে। আয়নীকরণ শক্তি ঠিক উল্টা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমি চেষ্টা করবো এই বিষয়টা একদম ভেঙে ভেঙে বোঝানোর, যাতে তোমরা এখান থেকে কোশ্চেন আসলে অবশ্যই তোমরা পারো। আর এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। আর বিষয় আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন আসক্তি থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে। মনোযোগ দাও, এখান থেকে কোশ্চেন আসলে তোমরা অবশ্যই সঠিকভাবে উত্তর করতে পারবে। আয়নীকরণ মানে কি? আয়নীকরণ মানে আয়ন তৈরি করা। আয়নীকরণ মানে আয়ন তৈরি করা। প্রশ্ন, কি ধরনের আয়ন তৈরি করা? ধনাত্মক আয়ন তৈরি করা, মনে রাখতে হবে। আয়নীকরণ মানে কি? ধনাত্মক আয়ন তৈরি করা। তাহলে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল, সোডিয়াম প্লাস আয়নীকরণ। এবং আমরা মনে রাখবো আয়নীকরণ হচ্ছে গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য বাবা? গ্যাসীয় পদার্থের জন্য। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তাহলে গ্যাস লিখতে হবে গ্যাসীয় পদার্থের জন্য। এবং আয়নীকরণ প্রযোজ্য 1 মোলের জন্য। কয় মোলের জন্য? 1 মোলের জন্য। আয়নীকরণ কয় মোলের জন্য প্রযোজ্য? 1 মোলের জন্য প্রযোজ্য। 1 মোল। দেখো খেয়াল করে, এখানে এই যে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, তোমার এটা কি ধরনের প্রক্রিয়া? অবশ্যই বন্ধন ভাঙ্গা। বন্ধন ভাঙ্গা। যা ব্রেক আপ হলে কেমন লাগে? তোমাদের আশেপাশে অনেক লোকের গল্প শুনেছো, ব্রেক আপ হওয়া মানে কষ্ট, তাই না? বন্ধন ভাঙ্গা মানে, তাহলে এখানে শক্তির কি হয়? শোষণ। মনে রাখতে হবে শক্তির কি হয়? শোষণ। যে বিক্রিয়া শক্তির শোষণ হয় তাকে কি বলা হয়? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া ডেল্টা এইচ এর চিহ্ন কি হয়? পজিটিভ। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ গুলো মনে রাখতে হবে। আয়নীকরণ মানে বন্ধন ভাঙ্গা। বন্ধন ভাঙলে শক্তি শোষণ। শক্তি শোষণ মানে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া ডেল্টা এইচ এর চিহ্ন কি হয়? পজিটিভ। তাহলে এখান থেকে এখানে আসলে ডেল্টা এইচ এর চিহ্ন কি হবে? পজিটিভ। ধরলাম একটা মান এক্স কিলোজুল পার মোল। আমরা মনে রাখবো আয়নীকরণ শক্তি বা বিভবের একক হচ্ছে কিলোজুল পার মোল। এখানে অনেকগুলো এমসিকিউ বললাম, খুবই গুরুত্বপূর্ণ। তার যদি তোমাকে জিজ্ঞেস করি নিচের কোনটি আয়নীকরণ বিভব, নিচের কোনটি আয়নীকরণ বিভব, আশা করি এখন তোমরা ভুল করবে না, কারণ অনেকগুলো জিনিস তোমাদের শিখিয়ে দিয়েছি। যদি এবারই বলতাম আচ্ছা এটা ইলেকট্রন ছাড়ে না, ধরলাম ছাড়ছে, তাহলে কোনটা উত্তর হতো? তাহলে কোনটা উত্তর দিতে তোমরা? বা যদি এরকম লিখতাম আমরা, কোনটা উত্তর করতা? অনেকে কিন্তু মনে করতো সবগুলোই হবে, যদি একটা অপশন অল দিতাম। কারণ সবগুলো কি পজিটিভ আছে, গ্যাস আছে। দেখো যেহেতু টু লেখছে, এটা কিন্তু অণু। আয়নীকরণ পদ্ধতি শুধুমাত্র পরমাণুর জন্য, মনে রাখবে। কার জন্য প্রযোজ্য? পরমাণুর জন্য প্রযোজ্য। এটা অণু আছে তাই বাদ, এটা হবে না। এটা দেখো 2 মোল আছে, 2 মোল থাকলে হবে না। কার জন্য প্রযোজ্য? 1 মোলের জন্য। এটা কিন্তু দেখো এই যে জি যদি লেখা থাকতো, এটা এটা উত্তর হবে। এটা কিন্তু হবে না, কারণ এখানে কি লিখছে? সলিড। আয়নীকরণ প্রযোজ্য শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য। তাহলে এটা গ্যাস থেকে কি লিখতে হবে? গ্যাস। তোকে বুঝতে পারছো? তোমার মনে করতেছে স্যার ক্লোরিন তো অধাতু, পদার্থ ইলেকট্রন গ্রহণ করে ছাড়ে না, ধরে নিলাম বাবা প্রসেস, তাহলে এই প্রসেসটা ঠিক। এটা কিন্তু সলিড হলে হবে না, গ্যাসের জন্য প্রযোজ্য। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আয়নীকরণ বিভব কাকে বলে? সংজ্ঞাটা একটু মুখে বলি, আমি আর লিখবো না। তার মানে 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তির দরকার হয়, প্রয়োজন হয়, সেই পরিমাণ শক্তিকে বলা হয় ওই মৌলের আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি? 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তির দরকার হয়, সেই পরিমাণ শক্তিকে বলা হয় ওই মৌলের আয়নীকরণ শক্তি।
এখন আয়নীকরণ শক্তির এই যে একক হচ্ছে কিলোজুল পার মোল। তাহলে আয়নীকরণ বিভব যদি বলা হয় একটা পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে আমরা কিভাবে উত্তর করব? আয়নীকরণ বিভব একটা পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে সেম একই পর্যায়ে আমাদের বাম থেকে ডানে যেতে হবে, একই গ্রুপে উপর থেকে নিচে। তাহলে একই পর্যায়ে বাম থেকে আমরা ডানে যাব, বাম হতে ডানে যেতে হবে, আর একই গ্রুপে উপর থেকে নিচে যেতে হবে, উপর থেকে নিচ। হয় বাড়বে না হয় কমবে, আমি শিখিয়ে দিলাম। পর্যায়ের সাথে গ্রুপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা একটু আগে শিখলাম কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বৃদ্ধি পায়। সেটা দিয়েই বাকি সবগুলো প্রশ্ন উত্তর করা সম্ভব। তাহলে একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে কি হবে বলতো? আমি পর্যায় দিয়ে উত্তর দিচ্ছি, উপরে কিছু জায়গা একটু বের করে নেই। তাহলে একই পর্যায়ে বাম থেকে যদি ডানে যাই তাহলে পরমাণুর আকার কি হবে? হ্রাস পাবে। একটু আগে দেখলাম আমরা হ্রাস পাওয়াকে আমি ডাউন অ্যারো দিলাম। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? নিউক্লিয়াস ও বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব কমে, মধ্যবর্তী দূরত্ব কমে যায়। দূরত্বের সাথে আকর্ষণের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। দূরত্ব কমলে মানে আকর্ষণ কি বৃদ্ধি পায়? আকর্ষণ বাড়লে সেখান থেকে একটা ইলেকট্রন বের করতে শক্তির দরকার কম হবে না বেশি হবে? অবশ্যই শোষিত শক্তি কি হবে? বেশি হবে। তার মানে আয়নীকরণ বিভব বা পটেনশিয়াল বেশি হবে। আই মানে আয়নাইজেশন এনার্জি বা আইপি মানে আয়নাইজেশন পটেনশিয়াল। তার মানে বুঝতেছো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে গ্রুপে কি আমরা আগেই বলছি পর্যায়ের সাথে গ্রুপের সম্পর্ক হতে ব্যস্ত হবে, তাহলে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? আমরা রেড মার্কার দিয়ে দেখাই। তাহলে একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই তাহলে পরমাণু আকার কি হয়? বৃদ্ধি পায়। মানে নিউক্লিয়াস ও বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়। দূরত্বের সাথে আকর্ষণের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে আকর্ষণ কমবে, তাহলে শোষিত শক্তির পরিমাণও কম হবে, মানে আয়নাইজেশন এনার্জিও হ্রাস পাবে। আশা করি বুঝতে পারছি। এখন যদি কোশ্চেন আসে তোমরা কিভাবে সলভ করবে সেটা এখন দেখাবো। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা এটাই আসবে যে নিচের কোনটা আয়নীকরণ শক্তি বেশি, নিচের কোনটা আয়নীকরণ শক্তি কম। তো আমি বললাম নিচের কোনটির আয়নীকরণ বিভব বেশি। মনোযোগ দাও। বললাম ফসফরাস, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। বললাম কোনটির আয়নীকরণ বিভব বেশি। এটা দেখে বুঝতেছে এটা পর্যায়ে আছে। কারণ কি? তুমি এই মৌলগুলো কিন্তু পারমাণবিক সংখ্যা জানো। তোমার যে অপশনগুলো দেখে মনে হয় যে মৌলগুলো পারমাণবিক সংখ্যা তুমি জানো, কোনো না কোনো সময় তুমি পড়েছো, তাহলে বুঝা পর্যায়ে আছে। আর যে হিউজ গ্যাপ, মনে পড়তেছে যে এই মৌলটার পারমাণবিক সংখ্যা আমি কখনোই পড়িনি, পারবোই না, তাহলে বুঝবা গ্রুপে আছে। তার মানে এটা পর্যায়ে আছে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়। তাহলে আমরা জানি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এদিকে গেলে বৃদ্ধি পায়। ডানের মৌল কোনটা আছে দেখো তো, একই পর্যায়ে বাম থেকে ডান, এই যে এটা হবে উত্তর। বুঝতে পারছো না? একটা দেখতে দেখি। বললাম কোনটির আয়নীকরণ বিভব বেশি, এই প্রশ্নই অপশন দিলাম আর্সেনিক, ফসফরাস, নাইট্রোজেন, বিসমাথ। কোন আয়নীকরণ বিভব বেশি? দেখো এটা পারমাণবিক সংখ্যা কিন্তু অনেকেই জানে না, এটা হয়তোবা অনেকে জানে, এই দুটা হয়তোবা সবাই জানে। তার হিউজ একটা গ্যাপ। মনে বুঝতে এটা গ্রুপে আছে, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ বিভব কমে। গ্রুপের উপর কি আছে? আমরা বলি নদীতে পানি আসে সকাল বিকাল মধ্যরাতে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং মস্কোভিয়াম মধ্যরাতে। মানে এটা উত্তর হবে। পারবো না? যদি বলতাম নিচের কোনটা আয়নীকরণ বিভব বেশি, অপশন এখন দুইটা করে দিই দ্রুত যেন হয়, নাইট্রোজেন, অক্সিজেন। কোনটা হবে?
তাই এটা পারমাণবিক সংখ্যা 7, এটা পারমাণবিক সংখ্যা 8। কোনটা হবে? আচ্ছা, অবশ্যই অক্সিজেন হবে না, হবে হচ্ছে নাইট্রোজেন। এটা আমরা বলি ব্যতিক্রম, এক্সেপশন তোমরা বলো। তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন এমন হলো স্যার? আমরা তো জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়বে, বা একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কমবে। এটা হচ্ছে জেনারেলাইজ কথা, এক্সপার্ট লোকের কথা না। আমরা নর্মালি যে কথাগুলো বলি জেনারেল করে বলি, যে অমুক এলাকার লোকজনগুলো ভালো না, বা অমুক এলাকার লোকজন খুবই ভালো, এর মানে সবাই যে খারাপ, সবাই যে ভালো এমনও না। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়বে কমবে, এটা হচ্ছে জেনারেল কথা, কিন্তু সবার ক্ষেত্রে যে এটা হবে তা নয়। তার মানে আমাদের বুঝতে হবে যে আয়নীকরণ বিভব অবশ্যই বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, এবং সেই বিষয়গুলো আয়নীকরণ বিভবকে নিয়ন্ত্রণ করে। তার মানে আয়নীকরণ বিভবের নির্ভরশীলতা, আয়নীকরণ বিভব কি কি বিষয়ের উপর নির্ভর করে? আয়নীকরণ বিভব 4টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, একটা হচ্ছে আচ্ছাদন প্রভাব, মানে উপশক্তি স্তরের প্রভাব যেটা বলে শিল্ডিং এফেক্ট, একটা বলি নিউক্লিয়ার চার্জ, চার্জ অফ নিউক্লিয়ার চার্জ, আরেকটাকে বলি আমরা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। মনে রাখবো এই দুটা গ্রুপকে নিয়ন্ত্রণ করে, এই দুইটা পর্যায়কে নিয়ন্ত্রণ করে। গ্রুপে কোনো সমস্যা নেই, মেইন সমস্যাটা হচ্ছে আমাদের পর্যায়। মেইন সমস্যা কোথায়? পর্যায়ে সমস্যা। মানে এই যে আচ্ছাদন প্রভাব অনেকের সমস্যা হতে পারে, যে বললো লিথিয়াম এবং সোডিয়াম কোনটা আয়নীকরণ বিভব বেশি? লিথিয়ামের ক্ষেত্রে স্তর কয়টা বলো তো? 2টা না? 2 1। সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াস 2 আর 1, এটা। তার মানে এটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, মানে এটা পারমাণবিক ব্যাসার্ধ আরো বেশি। ব্যাসার্ধের সাথে আকর্ষণ সম্পর্ক ব্যস্তানুপাতিক, তোমরা বুঝতেছো। লিথিয়ামের আয়নীকরণ বিভব বেশি হবে। এখন দেখো এটা 2টা স্তর আছে, মানে উপস্তর 2টা, এটা উপস্তর কয়টা? 3টা। তার মানে আচ্ছাদন প্রভাব বেশি, মানে তার পারমাণবিক ব্যাসার্ধ কি বেশি। পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি তার আচ্ছাদন প্রভাব কি বেশি। তার মানে এই যে নিউক্লিয়াস বহিস্থ ইলেকট্রন দ্বারা বেশি বাধা হবে, শিল্ড ঢাল হিসেবে কাজ করতেছে, এখানে বাধা বেশি। এই বহিস্থ ইলেকট্রনটাকে নিউক্লিয়াস এত বেশি আকর্ষণ করতে পারবে না। এখানে 3টা এখানে উপস্তর আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে আমাদের গ্রুপের সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের পর্যায়ে। নিউক্লিয়ার চার্জ, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস মানে NH2 NH2 NP3 NH2 NP6 N-1 D5 NH2 N-1 D10 NH2। এগুলো দেখে বুঝতে পারছো কিনা? এগুলো আমরা কিন্তু অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল লিখেছি। এই ইলেকট্রন বিন্যাস যদি থাকে কোন একটা মৌলের, তাহলে পরের মৌলের চেয়ে আগের মৌলের আয়নীকরণ বিভব বেশি হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 1:2 2:2 2p3, অক্সিজেন 1:2 2:2 2p4। তার মানে পি 3টা অরবিটাল, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে ঘূর্ণনের নীতি অনুসারে। এখানে 3টা অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন থাকবে, তারপরে এরকম। আমরা বলছি না অরবিটাল স্থিতিশীল হয় দুইভাবে, অর্ধপূর্ণ থাকলে এবং পরিপূর্ণ থাকলে। সবচেয়ে বেশি অরবিটাল স্থিতিশীল হয় পরিপূর্ণ থাকলে, তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে বা ফাঁকা থাকলে। যে দেখো এটা অর্ধপূর্ণ অরবিটাল, তখন এই ফরম্যাটে পড়ছে NH2 NP3। এটা বেশি হওয়ার কথা থাকলেও এটা হবে, কারণ অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। যদি বলতাম ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোনটা বেশি হবে, তাই এটা কি হবে? 3s2, এটা হবে 3s2 3p1, মানে 3s2 মানে এরকম হয়েছে, ম্যাগনেসিয়ামের হবে। বেরিলিয়াম বোরনের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি 4 5, তবে 1:2 2s2, তখন এরকম হয়েছে, এটা হচ্ছে 2s2 2p1, মানে এটা হবে। ফসফরাস সালফারের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, হওয়ার কথা সালফারে হবে এটা, মানে এরকম হবে 3s2 3p3, এটা হবে 3s2 3p4। তোমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো, এই 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে কমন পাওয়ার সম্ভাবনা আছে। নিউক্লিয়ার চার্জ কি এটা একটু বুঝিয়ে দিই। নিউক্লিয়ার চার্জ, ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, তার ম্যাগনেসিয়াম প্লাস হলো, গ্যাস থেকে গ্যাস হবে।
ম্যাগনেসিয়াম প্লাস একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে হবে ম্যাগনেসিয়াম 2+। মনে রাখবা কোন একটা নিরপেক্ষ পরমাণু যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে একক ধনাত্মক আয়নে পরিণত হয়, এটাকে বলে প্রথম আয়নীকরণ শক্তি বা বিভব। প্রথম আয়নীকরণ বিভব বা শক্তি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, সংক্ষেপে এভাবে লিখলাম I1। এই যে প্লাস হলো সেখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে Mg2+, এটা বলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি IE2, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। এখন এখানে প্রোটন ছিল 12টা, ইলেকট্রন কয়টা? 12টা। নিরপেক্ষ পরমাণুতে প্রোটন ইলেকট্রন সংখ্যা কি থাকে? সমান থাকে। কারণ এখানে এসে দেখো প্রোটন 12টা, ইলেকট্রন কয়টা? 11টা। মানে এখানে কেন্দ্রের দিকে টান বেশি, বুঝতেছো তুমি? এখানে মানে এখান থেকে ইলেকট্রন সরাতে শক্তি লাগবে, বেশি লাগবে এখানকার তুলনায়। আমরা মনে রাখবো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অলওয়েজ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি চেয়ে বেশি হবে। সেকেন্ড থার্ড যদি বলতাম তাহলে অবশ্যই থার্ড আয়নাইজেশন এনার্জি আরো বেশি হবে। মানে যততম আয়নীকরণ এনার্জি বলবে তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে। উত্তর কি বুঝতে পারছো? তবে নিউক্লিয়ার চার্জ মানে কি? এটা Mg+, Mg2+, কোন আয়নীকরণ শক্তি বেশি? নিউক্লিয়ার চার্জ এখানে বেশি মানে কি? এখানে প্রোটন বেশি, ইলেকট্রন কম। এখানে প্রোটন বেশি, এখানে ইলেকট্রন এর তুলনায় বেশি। এখানে ইলেকট্রন আছে 10টা, এখানে ইলেকট্রন কয়টা? 11টা, কিন্তু প্রোটন কি 12টা। তবে ইলেকট্রনের চেয়ে প্রোটনের সংখ্যা যত বেশি থাকবে তার নিউক্লিয়ার চার্জ তত বেশি হবে, আর নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তার আয়নীকরণ শক্তি তত বেশি হবে। মনে থাকবে তো? তার মানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, কোন আয়নীকরণ শক্তি বেশি? এই যে অবশ্যই এটার বেশি হবে, কেন? এখানে নিউক্লিয়ার চার্জ বেশি। আশা করি বুঝতে পারছি না? এখন তোমাদেরকে একটা কোশ্চেন দিই, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি বলি কার আয়নীকরণ শক্তি বেশি? মনে রাখবো ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। সোডিয়াম কয় নম্বর গ্রুপে থাকে? 1 নম্বর, এটা বলা হয় ক্ষার ধাতু, শক্তিশালী ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, মাছ দিয়ে পাওয়া যায় এদেরকে। এখন সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম প্লাস, এখন যদি বলি এই দুটার মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি? নিরপেক্ষ থেকে একটা ইলেকট্রন চলে গেছে, এটা সোডিয়াম প্লাস। Mg থেকে একটা ইলেকট্রন হচ্ছে Mg+, তাই এটা হলো ফার্স্ট আয়নীকরণ এনার্জি, এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। আমরা রাখবো ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতুর মধ্যে মৃৎ ক্ষার ধাতুর প্রথম আয়নীকরণ শক্তি বেশি। মৃৎ ক্ষার ধাতুর প্রথম আয়নীকরণ শক্তি বেশি ক্ষার ধাতুর। এখন যদি এখানে বলতাম, এখানে দেখো ইলেকট্রন কয়টা আছে? 10টা, এখানে ইলেকট্রন কয়টা আছে? 11টা। এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করছে। তখন এখান থেকে ইলেকট্রন সরাতে শক্তি অনেক বেশি লাগবে। আমরা মনে রাখবো ক্ষার ধাতুর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বেশি, মৃৎ ক্ষার ধাতুর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কম। মনোযোগ থাকে। তাহলে মৃৎ ক্ষার ধাতুর প্রথম আয়নীকরণ শক্তি বেশি ক্ষার ধাতুর চেয়ে, আর ক্ষার ধাতুর দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি মৃৎ ক্ষার ধাতুর চেয়ে। খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আয়নীকরণ বিভব এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তা তোমাদের একটা প্রশ্ন দিই, তোমরা এই ভিডিও কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কিনা। বললাম কোনটি আয়নীকরণ বিভব বেশি? কমেন্ট করে জানাই তো, আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কিনা। একটা অপশন দিলাম সিলিকন, একটা অপশন দিলাম কার্বন, এটা দিলাম। বলো কোনটি আয়নীকরণ বিভব বেশি? তোমরা এই ভিডিও কমেন্ট লিখে জানাবে, আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। চলো এখন আমরা জানার চেষ্টা করবো ইলেকট্রন আসক্তি নিয়ে। যেহেতু আয়নীকরণ বিভব আমরা একদম ক্লিয়ারলি করেছি, তার মানে ইলেকট্রন আসক্তি কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে যাবে। ইলেকট্রন আসক্তি ইংলিশে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির একদম উল্টা। তুমি যদি আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে ইলেকট্রন আসক্তি কোনো ব্যাপারই না। চলো আমরা বোঝার চেষ্টা করি। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন মাইনাস হলো, তাহলে আয়নীকরণ বিভবে
ছেড়ে দিয়েছে। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, তার মানে এক্স্যাক্টলি ইলেকট্রন আসক্তি কার ধর্ম বলতো? অধাতুর ধর্ম হওয়া উচিত, কারণ অধাতু গুলোতে ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তার মানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাস হলো। তাহলে ইলেকট্রন আসক্তি গ্যাসের জন্য প্রযোজ্য, গ্যাস। এবং এটাও প্রযোজ্য হচ্ছে আমাদের 1 মোলের জন্য। এটা কোন ধরনের পদার্থের জন্য প্রযোজ্য? গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য। কয় মোলের জন্য প্রযোজ্য? 1 মোল। এটা কি ধরনের প্রক্রিয়া দেখো তো? এটা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সম্পর্ক ঘটতেছে, এটা বন্ধন গড়া প্রসেস। বন্ধন করলে কি হয় মনে করো, এখানে হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ইলেকট্রন। আমি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতেছি, আপনি হেড আর বডির মধ্যে হচ্ছে, আমি জোর করে ঘুরে দেখাচ্ছি। দেখছো খেয়াল করে? শব্দ আগ্রহণে কি? শক্তি। বন্ধন করলে শক্তির হয় নির্গমন, শক্তি উৎপন্ন হয়। যে বিক্রিয়া শক্তি উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এজ এর চিহ্ন কি হয়? নেগেটিভ হয়। তা যদি তোমাকে কোশ্চেন করি, নিচের কোনটি ইলেকট্রন আসক্তি প্রক্রিয়া? কোন প্রক্রিয়াটা হবে ইলেকট্রন আসক্তি? অপশন দিলাম, Cl2 2Cl মাইনাস, এটা একটা দিলাম, 2Cl 2Cl মাইনাস, একটা দিলাম Cl মাইনাস, একটা দিলাম অল। কোনটা হবে বলো তো? অনেকে মনে হয় তোমার মনে করছো অল হবে, কারণ স্যার একটু আগেই তো বললেন এই নেগেটিভ হবে, এই যে নেগেটিভই দিয়েছি। কিন্তু খেয়াল করে দেখো, এটা কিন্তু অণু। ইলেকট্রন আসক্তি শুধুমাত্র পরমাণুর জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? পরমাণুর জন্য। এখানে দেখো 2 মোল আছে। ইলেকট্রন আসক্তি শুধুমাত্র প্রযোজ্য 1 মোলের জন্য। কয় মোল? 1 মোল। এই যে উত্তর হবে সি। তাহলে ইলেকট্রন আসক্তি কাকে বলে এখন আমরা বলতে পারবো না। তাই ইলেকট্রন আসক্তি কি হবে? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা হবে 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই পরিমাণ শক্তিকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে ডেল্টা এজ এর চিহ্ন কি হবে? ডেল্টা এজ এর চিহ্ন হবে মাইনাস 348.8 কিলোজুল পার মোল। তাহলে ইলেকট্রন আসক্তির একক কি? কিলোজুল পার মোল। তার মানে 1 মোল ক্লোরিন গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে এত কিলোজুল শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বলে। বুঝতে পারছো কি? মানে 1 মোল যে কোনো একটা গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এই যে দেখালাম একটু আগে, বন্ধন করলে শক্তি উৎপন্ন হয়, যতটুকু পরিমাণ শক্তি উৎপন্ন হয় ওই পরিমাণ শক্তিকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন আসক্তি। এখন আমাদের কোশ্চেন দেখাও যে ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে কিভাবে আমরা উত্তর করবো? একই পর্যায়ে বাম থেকে ডানে যাবো, একই গ্রুপে উপর থেকে নিচে আসবো। তাহলে দেখাও যে ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম, তার মানে আমাদের একই পর্যায়ে বাম থেকে ডানে যেতে হবে। বাম থেকে আমাদের ডানে যেতে হবে, হয় বাড়বে অথবা কমবে। একই গ্রুপে উপর থেকে নিচে যেতে হবে, হয় বাড়বে অথবা কমবে। তাহলে একটু আগেই আমরা কিন্তু একটা পর্যায় এবং গ্রুপ দিয়ে আমরা ব্যাখ্যা করেছি। তাহলে আমরা আশা করি সংক্ষেপে আমরা বলতে পারবো। আগে পর্যায় দিয়ে বলি। একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাওয়া হয়, তাহলে পরমাণুর আকার কি হয় বলতো? পরমাণুর আকার কিন্তু হ্রাস পায়, কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে শেল সংখ্যা বাড়ে না, বহিস্থ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়ে এবং নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ে। কুলম্বের সূত্র অনুসারে ভিন্নধর্মী চার্জের গুণফল আকর্ষণ বলের সমানুপাতিক। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ নিউক্লিয়াস ও বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব কি হয় বলতো? মধ্যবর্তী দূরত্ব হ্রাস পায়।
হ্রাস পেলে মানে আকর্ষণ কি হবে? বৃদ্ধি পাবে। আর দূরত্বের সাথে আকর্ষণের সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। যে দূরত্ব কমে আকর্ষণ বাড়ে, আকর্ষণ বাড়লে নির্গত শক্তির পরিমাণ, নির্গত শক্তি কি হবে? বেশি হবে। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ লিখলাম সংক্ষেপে, ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? বেশি হবে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়? বৃদ্ধি পায়। তার মানে বুঝতেছে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে কি হবে? হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণু আকার বৃদ্ধি পায়, মানে নিউক্লিয়াসের বহিস্থ ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায়, দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ কমে যায়, নির্গত শক্তি কমে যাবে, তাই ইলেকট্রন অ্যাফিনিটিও কমে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি কোশ্চেন আসে তাহলে তোমরা কিভাবে উত্তর করবে? যদি বলে যে নিচের কোনটার ইলেকট্রন আসক্তি বেশি বা ইলেকট্রন আসক্তি কম, তবে প্রশ্ন জিজ্ঞেস করলাম নিচের কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে কিভাবে উত্তর করব? নিচে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি? অপশন দিলাম, বললাম নিচে কোনটা ইলেকট্রন আসক্তি বেশি। এখন বুঝতে হবে এটা পর্যায়ে আসলে গ্রুপ আছে। যে ইন্ডিয়াম, এই মৌলটির পারমাণবিক সংখ্যা কি তুমি জানো? ম্যাক্সিমাম কিন্তু এই মৌলটির পারমাণবিক সংখ্যা জানে না। এই বোরন, অ্যালুমিনিয়াম জানে, গেলিয়াম অনেকে জানে, অনেকে জানে না। 31, তার মানে হিউজ গ্যাপ মনে হচ্ছে। পাশাপাশি এই মৌলগুলো নেই, তার মানে গ্রুপে আছে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি কমে? আমরা মুখস্থ করছিলাম এরকম গ্রুপ, বাংলাদেশ আওয়ামী লীগের গান, ইন্ডিয়ার পরে করছে না এরকম, দেখো তো হিলিয়াম। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে, তাহলে গ্রুপের উপরে কি আছে? বোরন, এটা উত্তর হবে। নিচে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি? একটা অপশন দিলাম, মনে করো দিলাম নাইট্রোজেন, দিলাম হচ্ছে বোরন, দিলাম অক্সিজেন, দিলাম হচ্ছে ক্লোরিন। নিচে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে। ডানে কোথায় আছে? 7, 5, 8, 9, ডানে আছে দ্বিতীয় পর্যায়ে। তারপর আমরা আরেকটা কোশ্চেন দিই, বলে নিচে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? উত্তর দিলাম এরকম করে, বললাম হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। বললাম কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? এটা কি আছে বলতো? গ্রুপে না, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কমার কথা। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম। তার মানে সবচেয়ে বেশি কার হওয়ার কথা? ক্লোরিন। উত্তর হবে ক্লোরিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট। যাতে এক্সেপশন, তোমরা বলো ব্যতিক্রম, এটা একটু মনে রাখতে হবে। অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। কি কোশ্চেনটা হওয়ার কথা? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এমন হওয়ার কথা, হওয়া উচিত ছিল, হওয়া উচিত, কিন্তু হবে হচ্ছে, কিন্তু হবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন প্রশ্ন কেন? কেন কেন এটা হবে? খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা লিখে নাও। কোশ্চেনটা হচ্ছে কেন এরকম হচ্ছে, তার মানে অবশ্যই ইলেকট্রন আসক্তি একটা নির্ভরশীলতা আছে। লিখে দিই, কত উপকার হবে। ইলেকট্রন আসক্তি আসলে ফ্যাক্টর হচ্ছে চারটা বিষয়ের উপর ইলেকট্রন আসক্তি নির্ভর করে। একটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। একটা হচ্ছে আচ্ছাদন প্রভাব বা উপস্তর প্রভাব। একটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। একটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস এই দুটা গ্রুপকে নিয়ন্ত্রণ করে, এই দুটা পর্যায়কে নিয়ন্ত্রণ করে। আর যত ব্যতিক্রম বলবা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, তার কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রন ঘনত্ব। তাহলে আয়নীকরণের শক্তি আর ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য কোথায়? এটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। আর আয়নীকরণ বিভাগের ক্ষেত্রে এখানে ছিল নিউক্লিয়ার চার্জ, আর বাকি তিনটা তো একই ছিল। পারমাণবিক ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ যার বাড়ে তার উপশক্তি স্তরও কি বাড়ে, তাহলে উপস্তরের প্রভাবও বাড়বে। এই দুটা কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব। সেটার কারণেই প্রশ্নটা আসে ক্লোরিনের
ইলেকট্রন আসক্তি কেন ফ্লোরিনের চেয়ে বেশি? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এক্সেপশন, আসলে এক্সেপশন ভাবে মনে রাখতে হবে। তারপরে পরীক্ষায় যদি 2 মার্কস হিসেবে আসে আমরা কিভাবে উত্তর করব সেটা একটু বলে দিই। ফ্লোরিন 1:2, 2:2, 2p5। ফ্লোরিন হচ্ছে 1:2, 2:2, 2p6, 3:2, 3p5। এটাই তো নাকি? তার মানে ফ্লোরিনের ক্ষেত্রে শক্তি স্তর দুইটা, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে এবং দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। আর ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে কি হয়, প্রথমে 2টা, তারপরে আছে 8টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন। এই যে 7টা ইলেকট্রন, তাহলে ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে হয় ফ্লোরিন মাইনাস, আর ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে হয় ক্লোরিন মাইনাস। তার মানে এটা হচ্ছে 2, 8, 7 ছিল, এখানে হবে কি 2, 8, 8, এখানে হবে 2, 8, 10টা হবে এখানে ইলেকট্রন। তার মানে এটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিয়নের, এটা হচ্ছে আর্গনের। প্রশ্ন, ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের কেন ইলেকট্রন আসক্তি কম হলো? বেশি হওয়ার কথা ফ্লোরিনের, কিন্তু কম হলো কেন ক্লোরিনের? এবং ক্লোরিনের কম হওয়ার কথা ক্লোরিনের কেন বেশি হলো? বিজ্ঞানীরা তার 2টা কারণ বলছে, এক্স্যাক্টলি এটা সত্যি সত্যি ব্যতিক্রম। 2টা কারণ কি কি? একটা বলছে ফ্লোরিন পরমাণু আকারে ছোট, ফ্লোরিন পরমাণু আকারে ছোট। আকারে ছোট হয় কারণ ইলেকট্রন ঘনত্ব কি বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি। ছোট একটা জায়গায় 7টা ইলেকট্রন আছে, এখানে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে, এরকম মনে করো 7টা ইলেকট্রন আছে এরকম। আর এখানে বড় একটা জায়গায় 7টা ইলেকট্রন আছে, চিন্তা করো। তার মানে এখানকার লাস্টের যে এনভায়রনমেন্টটা, এটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে। এই ইলেকট্রন দ্বারা কি হবে? বিকর্ষণ হবে। এখানেও এখানে কি হবে? বিকর্ষণ হবে। তুলনামূলক এখানে বিকর্ষণ পরিমাণ কম হবে, এখানে বিকর্ষণের পরিমাণ কি হবে? বেশি হবে, কারণ এখানকার এনভায়রনমেন্টটা একদম ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে। ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ছোট জায়গায় 7টা ইলেকট্রন, বড় জায়গায় 7টা ইলেকট্রন। ইলেকট্রন ঘনত্ব বেশি, তার মানে এখানে কি বিকর্ষণ বেশি। আর ক্লোরিনের ক্ষেত্রে আকার বড়, ইলেকট্রন ঘনত্ব কম, মানে বিকর্ষণও কি কম। তার মানে এখানে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। এটাকে অনেক সময় তুমি মনে রাখতে পারো এইভাবে, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ গুলোতে কি হয়, ছেলে মেয়ের তো নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, তার সাথে তার বাবা মা দাদা দাদি কেমন ছিল অনেক বিষয় দেখা হয়, তারপরে কিন্তু সম্পর্কে এগিয়ে যায়। আর লাভ ম্যারেজ ক্ষেত্রে কি হয়, দুইজনে ঠিক থাকলে কাজে ডাকো, 10,000 টাকায় কোর্স কমপ্লিট। শুরুটা এখানে ভালো, কিন্তু শুরুর পর জার্নি শুধু অশান্তি আর অশান্তি। এখানে শুরুটা একটু কষ্টকর, কিন্তু বাকি জীবন শুধু রাম আর রাম। বুঝতে পারছো? মানে এখানে রহমত অনেক বেশি থাকে, অনেকগুলো মানুষের এখানে কম্বিনেশন থাকে, রহমত বেশি। এখানে দেখা যায় মতের মিল খুবই কম থাকে, দুজনের মতের মিল থাকলেও অনেকের থাকে না। বিশেষ ম্যাক্সিমামের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যাদের রহমত কম থাকার কারণে শুরুটা ঝামেলা মুক্ত হলেও পরবর্তীতে ঝামেলা অনেক হয়। এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে বেটার, বেস্ট কাছে লাভ ম্যারেজেস। তোমরা যদি দুনিয়াতে অশান্তি চাও এটা করো, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাও, আখিরাতেও শান্তিতে থাকতে চাও, অ্যারেঞ্জ ম্যারেজ করো। তাহলে এখন এই অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ কেন বললাম একটু জিনিসটা বুঝে দিই। তুমি দেখবো যেখানেই কোলরেইন আছে সেখানে এই ভদ্রলোকটা একটু ঝামেলা সৃষ্টি করে। অ্যাডমিশনের জন্য একটু বিশেষ করে মনে রাখবো, যেখানেই কোলরেইন সেখানেই ব্যতিক্রম। অনেক ক্ষেত্রে আমি বলি যেখানেই কোলরেইন সেখানে ব্যতিক্রম। হ্যালোজেন গ্রুপের এরকম 16 থেকে 17টা এক্সেপশন আছে, একটু ঝামেলা সৃষ্টি করে। এই জন্য হ্যালোজেনের যত কথা, ইউটিউবে তোমার একটা সার্চ দিও, আমি একটা ভিডিও করে রেখেছি হ্যালোজেনের যত কথা। এই ভিডিওতে যত ধরনের কোশ্চেন নিয়ে ঝামেলা হয় তোমাদের সক্রিয়তা, সবগুলো এক ভিডিওতে বলেছি। হ্যালোজেনের 17 নম্বর গ্রুপে হ্যালোজেনের যত কথা দেখার চেষ্টা করি। তাহলে এক্স্যাক্টলি আসলে এটা এক্সেপশন। ব্রোমিনের ক্ষেত্রে তো তাহলে আরো সেটা বেশি হওয়ার কথা, তা না হয় এরকম হচ্ছে। এটা এক্সপেরিমেন্টাল দেখা গেছে বাবা। তাহলে এই 3টা কারণ।
তাহলে এক্স্যাক্টলি কেন কমে গেল, তাহলে এক লাইনে এই বিষয়টা যদি একটু বলে দিই, এটা তো বলেই দিলাম। তার মানে এটার ক্ষেত্রে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করায় শক্তির কিছুটা অপচয় হয়। কি বললাম? বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করায় শক্তির কিছুটা অপচয় হয়, ফলে ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা কম হয়। ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের অপেক্ষা কম হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সেম জিনিসটা আরো একটা গ্রুপের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে এইরকম। যেমন এটা ছিল ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর একটা এরকম ঘটনা হয়, সেটা হচ্ছে OSSC তে পরে আমরা পড়ছি না, এটা 16 নম্বর গ্রুপ। হওয়ার কথা বেশি অক্সিজেন, কিন্তু হবে সালফার, অক্সিজেন, সেলেনিয়াম, এরকম। এই দুটা একটু ব্যতিক্রম মনে রাখার চেষ্টা করিও। সেম ঘটনা, ফ্লোরিনের জায়গায় কল্পনা করবা অক্সিজেনকে, ফ্লোরিনের জায়গায় কল্পনা করবা সালফারকে। তাহলে এক্স্যাক্টলি যদি মানটা একটু লিখে তোমাদের দেখায় যে কতটুকু মানের কম বেশি হয়। ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে যখন ফ্লোরিন মাইনাস হয়, তখন যে ডেল্টা এইচ এর মান পাওয়া যায় 328.8 কিলোজুল পার মোল। আর ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়, তখন ডেল্টা এইচ এর মান হয় 348.8 কিলোজুল পার মোল। এই মাইনাসটা দিয়েছি কিন্তু তাপগতিবিদ্যার সূত্র অনুসারে তাপ উৎপাদী বোঝাতে, এটা 328, 348, কোনটা বড়? এটা বড়। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিনের চেয়ে। আশা করি বুঝতে পারছো। এখন একটা ছক দিয়ে জিনিসটা শেষ করতে চাচ্ছি তোমাদের। দ্বিতীয় পর্যায়ে মৌল দিয়ে বুঝিয়ে দিই। দ্বিতীয় পর্যায়ে কি আছে? লিথিয়াম আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে, আমাদের নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এবং আমাদের ফ্লোরিন আছে, তারপর আমাদের নিয়ন আছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এদিকে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে লিথিয়ামের সাথে সে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কি বেশি, কিন্তু এটা স্টেবল 1:2:2। বোরনের আরো বেশি, কার্বন আরো বেশি, নাইট্রোজেন আবার অর্ধপূর্ণ হয়, বোরনের চেয়ে বেশি, কার্বনের চেয়ে কম, অক্সিজেন আরো বেশি ফ্লোরিনে। এর নিয়ন আবার আমরা দেখো খেয়াল করে যে নাইট্রোজেন, নিয়ন এই জায়গাগুলোতে কিন্তু কমে গেছে, দেখো খেয়াল করে, কারণ এগুলো হচ্ছে স্টেবল কন্ডিশন। বুঝতে পারছো? তার মানে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন আসক্তি কত? 0। তাহলে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি কত? 0, কারণ এটা স্টেবল কন্ডিশনে আছে, এটা তো গ্রহণ করতে আর চায় না। তাহলে বেরিলিয়াম, নাইট্রোজেন, নিয়ন এগুলোই তো অর্ধপূর্ণ, পূর্ণ আমরা বলতেছি। আমরা মনে রাখবো হিলিয়ামের ইলেকট্রন আসক্তি 0, এবং বাকি যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের ইলেকট্রন আসক্তি পজিটিভ ধরা হয়, মনে থাকে। বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন আসক্তি পজিটিভ ধরা হয়, হিলিয়ামের ইলেকট্রন আসক্তি 0। পারবো না? আর একটা জিনিস দিয়ে জিনিসটা একটু শেষ করব তোমাদেরকে যদি বলি নিচের কোনটির ইলেকট্রন আসক্তি হবে পজিটিভ, পজিটিভ মানে ইলেকট্রন অ্যাফিনিটি হবে পজিটিভ। অপশন দিলাম অক্সিজেন ইলেকট্রন, অক্সিজেন মাইনাস, দিলাম ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাস, আরেকটা দিলাম অক্সিজেন মাইনাস ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাস, একটা দিলাম নান। কোনটা অ্যান্সার হবে বলো তো? কোনটা হবে? ভিডিওটা পজ করে বলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আশা করি তোমরা সবাই করছো। তোমরা মনে অনেকে নাম দিয়েছো না, যে এটা হবে না, উত্তর হবে এটা।
আমরা জানি ইলেকট্রন আসক্তি এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল্টা ইজ মাইনাস হয়, এখানে চলছে প্লাস, তাদের না নিয়ে উত্তর হওয়ার কথা, কিন্তু কেন এটা হবে? কারণ এই দেখো এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা কি করতেছে? বিকর্ষণ, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ, তার মানে কি? শক্তি শোষণ, শক্তি শোষণ মানে কি? তাপহারি, তাপহারি বিক্রিয়া ডেল্টাইজেশন কি হয় বলতো? পজিটিভ। বুঝতে পারছো কি? তার মানে ইলেকট্রন আসক্তির তাপ উৎপাদী কখন হবে? যখন নিরপেক্ষ একটা পরমাণু থেকে যাবে। এটা মানে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, প্রথম ইলেকট্রন আসক্তি। আর এটা মানে কি? সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। মানে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি অলওয়েজ প্রথম ইলেকট্রন আসক্তি সে কি হবে? বেশি হবে। এখন এটা কেন পজিটিভ হবে? এই যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে মাইনাস হয়, তাহলে এই যে নতুন ইলেকট্রনটা আসবে মাইনাস মাইনাস হয়, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ, শক্তি শোষণ, শক্তি শোষণ তাপ হয়, তারপরে মানে কি? পজিটিভ। তার মানে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি অবশ্যই তাপ হয়। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি কি? তাপ উৎপাদী, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপ হয়। তার মানে আয়নীকরণ শক্তি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যাই বলুক সবই কি? শক্তি শোষণ, সব ক্ষেত্রে তাপহারি। কিন্তু ইলেকট্রন আসক্তি শুধুমাত্র প্রথম হলে তাপ উৎপাদী, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি যেটাই হোক, সেটা নেগেটিভ হচ্ছে, শক্তি শোষণ হচ্ছে, মানে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, তৃতীয় ইলেকট্রন আসক্তি, চতুর্থ ইলেকট্রন আসক্তি সবই কি? তাপহারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই ইলেকট্রন আসক্তি থেকে এখন থেকে কোশ্চেন আসলে কি আমরা পারবো না, তা তোমাদের একটা প্রশ্ন দিত, তোমরা এই ভিডিও কমেন্ট লিখে জানাবে যে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি, কোনটি ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। তোমাদের দিলাম আমি যে ফসফরাস, নাইট্রোজেন, আর্সেনিক এবং মস্কোভিয়াম, তোমরা কোনটা ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তোমরা এই ভিডিও কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। অবশ্যই ভিডিও কমেন্ট লিখে কিন্তু জানাবে। এখন আমরা জানার চেষ্টা করব তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি, এই বিষয়টা আমরা এখন জানার চেষ্টা করব। ইলেকট্রো নেগেটিভিটি, ইলেকট্রো নেগেটিভিটি বা আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা ইন্ডিভিজুয়ালি এই টপিকসটার ভ্যালু কম, কিন্তু এটা আমাদের রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে বা জৈব যৌগের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। এটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত, সবারই খুব ভালো করে বোঝা উচিত তড়িৎ ঋণাত্মকতা। এই সেল এটা একটা কি? সমযোজী যৌগ। আমরা জানি সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রন শেয়ার হয়। আমরা ছোটবেলা থেকে পড়তেছি ইলেকট্রন শেয়ার হবে কি? সমভাবে। এটা কোথায় লেখা থাকে? বই পুস্তকে। ধর্মের কথা, সদা সত্য কথা বলবো, আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে কি তাই হয়? এই সেল এর মধ্যে যে বন্ধন আছে, আমাদের যে কোনো একটা বন্ধন দুইটা ইলেকট্রনে গঠিত হয়। এ সিঙ্গেল বন্ড অলওয়েজ ফরমেশন অফ টু ইলেকট্রন। তো যে কোনো একটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন। তাহলে এখানে দুইটা ইলেকট্রন, বই পুস্তকের নিয়ম অনুসারে কালোটাকে দিলাম হাইড্রোজেন ইলেকট্রন, লালটাকে দিলাম ক্লোরিন ইলেকট্রন, বোঝার সুবিধার্থে বই পুস্তকে লেখা আছে। প্র্যাকটিক্যাল জীবনে দেখো হাইড্রোজেন আর ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, ক্লোরিনের ইলেকট্রন আছে কি 17টা। কখনো কি ক্ষমতা এক হওয়ার কথা বলো তো? তার মানে বুঝতেছো এটার ক্ষমতা বেশি এবং হাইড্রোজেন ক্ষমতা কম। এটা হচ্ছে রিয়েল লাইফে হবে, মানে যার ক্ষমতা বেশি ইলেকট্রন জোর, বন্ধন জোর ইলেকট্রনরা তার কাছাকাছি থাকবে, এই ক্ষমতাকে বলে আমরা তড়িৎ ঋণাত্মকতা। আর ইলেকট্রন জোর যার কাছে থাকবে সে পার্শিয়ালি হবে নেগেটিভ, অপরটা হবে পার্শিয়ালি পজিটিভ। তার মানে এই সেলের ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক, ক্লোরিন হচ্ছে আংশিক ঋণাত্মক, কারণ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাই তড়িৎ ঋণাত্মকতা কি? সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত বন্ধন জোর ইলেকট্রনকে, এটা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রন। একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, যেমন ডাবল বন্ড থাকলে কি 4টা ইলেকট্রন আছে, ট্রিপল বন্ড মানে 6টা ইলেকট্রন আছে। সমযোজী বন্ধনে শেয়ারকৃত বন্ধন জোর ইলেকট্রনকে একটি পরমাণুর নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে
সমযোজী বন্ধনে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনকে একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। তড়িৎ ঋণাত্মকতা বলে, ইলেকট্রোনেগেটিভিটি বলে। এখন কার তড়িৎ ঋণাত্মকতা কম, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমরা কিভাবে বুঝতে পারবো? তড়িৎ ঋণাত্মকতা পরিমাপের জন্য একটা স্কেল আছে, তা বলে পাউলিং স্কেল বা পোলিং স্কেল। পাউলিং স্কেল, সেই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সবসময় আমাদের লাগে এবং লাগবেই। বিশেষ করে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা আমাদের অ্যাডমিশন পরীক্ষায় আসে, বিভিন্ন সময় আমাদের লাগে। দ্বিতীয় পর্যায়ে মৌল কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই মৌলগুলো আমাদের তড়িৎ ঋণাত্মকতা মান মনে রাখতেই হবে। আমরা মনে রাখবো দ্বিতীয় পর্যায়ে মৌলগুলোর ক্ষেত্রে তুমি যে প্রথমটার তড়িৎ ঋণাত্মকতা জানো, তোমার যে জানা থাকে, প্রথমটার তড়িৎ ঋণাত্মকতা কত? 1। প্রথমটার তড়িৎ ঋণাত্মকতা কত? 1। তো বাকি মৌলের ক্ষেত্রে 0.5 করে যোগ করো। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত? 1। তো বাকি ক্ষেত্রে কত করে যোগ করো? 0.5। তাহলে এটা যোগ করো 1.5, 2.0, 2.5, 3.0, 3.5, 4.0। তো ইজিলি আমরা দ্বিতীয় পর্যায়ে মৌলগুলো সবগুলো শেষ করলাম। তৃতীয় পর্যায়ে মৌলগুলোর ক্ষেত্রে আমরা যে প্রথমটা জানি, এটা হচ্ছে 0.9, আমরা 0.3 করে যোগ করবো। কত করে যোগ করবো? 0.3। তাহলে এটা কি হবে? 1.2 হবে, 1.5 হবে, 1.8 হবে, আমাদের 2.1 হবে। এই দুটার ক্ষেত্রে একটু আমরা মনে রাখবো 0.3 যোগ করেছি, এটার ক্ষেত্রে হবে 0.4 গ্যাপ। তাহলে 0.4 হলে কত হবে? 2.5। 0.4 তো 0.5, তাহলে এটা হবে 3 পয়েন্ট। এটার ক্ষেত্রে 0.4 যোগ করছি, এটার ক্ষেত্রে 0.5 যোগ করছি, মনে রাখবো আমরা। এছাড়াও আরো সংক্ষেপে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন পিএইচ আমরা মনে রাখবো। পিএইচ পাওয়ার অফ হাইড্রোজেন নয়, কিন্তু ফসফরাস এবং হাইড্রোজেন। পিএইচ এটা হচ্ছে 2.1, দুইটারই হচ্ছে 2.1। সিআইএস, সিস ট্রান্স না, জ্যামিতিক সমতা না, কার্বন, হাইড্রোজেন, সালফার সবগুলোর হচ্ছে 2.5। এনসিএল, সোডিয়াম ক্লোরাইড নয় কিন্তু, নাইট্রোজেন ক্লোরিন 3.0। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তড়িৎ ঋণাত্মকতাগুলো। আমি বুঝতেছো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বাড়তেছে। তার মানে আমরা মনে রাখবো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, একই গ্রুপ ওপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়টা বুঝতে পারছো না? তাহলে এই যে পর্যাবৃত্ত ধর্ম আছে, তাহলে পর্যাবৃত্ত ধর্মগুলো যে কোনো পর্যায়ে অথবা যে কোনো গ্রুপে তুমি মনে রাখতে পারো যে 11টা পর্যাবৃত্ত ধর্ম আছে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে দেখো তো, কোন ধর্মগুলো বাড়তেছে? একই পর্যায়ে বাম থেকে যদি আমরা ডানে যাই, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? আয়নীকরণ, বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা দেখো, খেয়াল করে প্রদর্শনে বামে কে থাকে? ধাতু। আস্তে আস্তে অধাতুর দিকে যাচ্ছি, তার মানে কি বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি হবে? তাহলে বৃদ্ধি পাবে, মানে তার মানে ধাতব ধর্ম করবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এবং এটাও খেয়াল করে দেখো, সোডিয়ামের যোজনীকতা 1, ম্যাগনেসিয়ামের 2, তার মানে অ্যালুমিনিয়ামের 3, তার মানে যোজ্যতা বৃদ্ধি পাচ্ছে। যোজ্যতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে আয়নীকরণ, বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম বৃদ্ধি, যোজ্যতা বৃদ্ধি। মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই জিনিসগুলো কি পায়? বৃদ্ধি পায়। শুধু মনে রাখবো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এগুলো বৃদ্ধি পায়। মানে বাকি ধর্ম যেগুলো আছে, ধাতব ধর্ম, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমবে। তাহলে একটা মনে রাখো, এগুলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে। শুধুমাত্র মনে রাখবো যে যোজনী বা যোজ্যতা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, কিন্তু গ্রুপে অপরিবর্তিত থাকে। গ্রুপে অপরিবর্তিত থাকে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম সবারই যোজনী কত 1। গ্রুপে কিন্তু যোজনী
কম বেশি হয় না। তাহলে আমরা মনে করবো যোজ্যতা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, কিন্তু গ্রুপে অপরিবর্তিত থাকে। আর এই বাকি ধর্মগুলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর বাকি যেগুলো ধর্ম পরীক্ষায় আসবে সেগুলো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে, গ্রুপে বৃদ্ধি পাবে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইড অক্সাইড কি? অক্সিজেনের যৌগগুলোকে বলি আমরা অক্সাইড, যেমন সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, H2O, কার্বন মনোঅক্সাইড। অক্সিজেনের যৌগগুলোকে বলি আমরা অক্সাইড। অক্সাইড প্রথমে প্রকার হবে, কিন্তু অক্সাইডকে আমরা যে প্রধানত ভাগ করি, অক্সাইডকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, একটাকে বলি আমরা ক্ষারকীয় অক্সাইড, একটাকে বলি আমরা উভধর্মী অক্সাইড, এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, উভধর্মী অক্সাইড, একটাকে বলি আমরা নিরপেক্ষ অক্সাইড। এছাড়াও আরো 5টা অক্সাইড আছে, সাব অক্সাইড, সুপার অক্সাইড, মিশ্র অক্সাইড। ওইগুলো আমরা ওভাবে গুরুত্ব দেব না, বিশেষ করে এই 4টা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে নিচে কোনটা? অম্লীয় অক্সাইড। আমরা মনে রাখবো অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়। কার অক্সাইড? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়। আমরা মনে রাখবো ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারকীয়। এই দুটা দিয়েই আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবো। অধাতুর অক্সাইড অম্লীয়, ধাতুর অক্সাইড ক্ষারকীয়। এখন তোমাদের মনে রাখতে পারে ধাতু কারা? যারা বিক্রিয়াকারী ইলেকট্রন দান করে তারা ধাতু, যারা বিক্রিয়াকারী ইলেকট্রন গ্রহণ করে তারা অধাতু। কারা ইলেকট্রন দান করে? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13। এই মৌলগুলো সাধারণত কিন্তু বিক্রিয়াকারী ইলেকট্রন দান করে, গ্রুপ 1 হাইড্রোজেন বাদে বাকি মৌলগুলো বিশেষ করে ধাতু। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 13 মানে অধাতু। তার মানে বুঝছো যে গ্রুপ 14 থেকে গ্রুপ 17 যে মৌলগুলো আছে তারা সবাই বিক্রিয়াকারী ইলেকট্রন গ্রহণ করে, এরা তো অধাতু। তাহলে যদি কোশ্চেন আসে যে কোনটা অম্লীয় অক্সাইড বা কোনটা ক্ষারকীয় অক্সাইড, ধাতু যেমন সোডিয়াম, তাহলে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এগুলো কি হবে বলতো? বললাম ধাতুর অক্সাইড ক্ষারকীয়, তাহলে মানে এগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। ধাতু চিন্তা করলে তুমি অনেক কোশ্চেনের উত্তর করতে পারবা। তাহলে অম্লীয় অক্সাইড কোনগুলো? অধাতুর অক্সাইড, যে কার্বন ডাই অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, Cl2O7, সবাই কি অম্লীয় অক্সাইড। কারণ কি? এরা হচ্ছে পদার্থ, পদার্থের অক্সাইড অম্লীয়। সবচেয়ে শক্তিশালী অক্সাইড হচ্ছে এটা Cl2O7, সবচেয়ে শক্তিশালী অক্সাইড কোনটা? Cl2O7। আমাদের ভুল হয় হচ্ছে উভধর্মী অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড কি? যে অক্সাইড গুলো অম্ল এবং ক্ষার উভয় হিসেবে ক্রিয়া করে। তাহলে এটা একটু মনে রাখার টেকনিক লিখে দিই। উভধর্মী অক্সাইড, অ্যাম্ফোটেরিক অক্সাইড। উভধর্মী অক্সাইড কি মনে রাখবা? জেনে এলাম, মানে শুনে আসলাম, জেনে এলাম। সানিয়া নামে একটা মেয়ে অথবা গিফট পাবে কোন একটা, সানিয়া পাবে, পাবে। জেনে এলাম, সানিয়া পাবেই পাবে। জেনে মানে জিঙ্ক অক্সাইড, খুবই পপুলার একটা অক্সাইড, পরীক্ষা আসে। অ্যালুমিনিয়াম অক্সাইড, স্টেনাস অক্সাইড, স্টেনিক অক্সাইড, লেড অক্সাইড, লেড ডাইঅক্সাইড, এদের পাবেই পাবে। জেনে এলাম, সানিয়া পাবেই পাবে। নিরপেক্ষ অক্সাইড পরীক্ষায় কিন্তু খুব আসে, যেহেতু সংখ্যায় কম। নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড কি কি? যেমন পানি একটা নিরপেক্ষ অক্সাইড, নাইট্রাক্স অক্সাইড, কার্বন অক্সাইড, এগুলো হচ্ছে কি নিরপেক্ষ অক্সাইড। এগুলো বিশেষ করে মনে রাখার চেষ্টা করো, এগুলো মনে রাখা উচিত। অক্সাইড গুলো থেকে যদি কোশ্চেন আসে আমাদের এগুলো পড়তে হবে। আর অক্সাইড গুলো নিয়ে আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও রাখছি, তোমরা যদি মনে করো সাব অক্সাইড, পার অক্সাইড, এগুলো লিখে সার্চ করলে তোমরা দেখে নিতে পারবে। তাহলে আজকে আমরা অনেকগুলো বিষয় এখানে আলোচনা করলাম। তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। মৌলের পর্যাবৃত্ত ধর্ম পর্ব 2 মাধ্যমে আমরা পর্যাবৃত্ত ধর্মের পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমরা রাসায়নিক বন্ধনের উপর ক্লাস নিয়ে আসব। রাসায়নিক বন্ধন থেকে প্রতি বছর মেডিকেল ভার্সিটিতে কোশ্চেন আসে এবং আসবেই।
পর্যাবৃত্ত ধর্মতে আমরা 2টা ক্লাস নিয়েছি। রাসায়নিক বন্ধনের উপর আমরা চেষ্টা করব 3টা ক্লাস নেওয়ার। যেহেতু সংকরণ আছে, এটা বিশেষভাবে দেখব। তো তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।